ধরেন গালির যে কালচার, এই কালচারটা আসলে একটা সময় প্রমোট করা হয়েছে এবং অন্তর্জালে এই গালিকে জনপ্রিয় করার জন্য মূলত বিদেশি যে ইউটিউবার বলেন, বিদেশি ব্লগার বলেন, তারা একটা বড় ভূমিকা পালন করেছে। তারা গালি উদ্ভাবন করেছে। না শুধু সে না, আরো আছে। ক্যারিকাচার করছে 2 দিন আগে আপনারা আমারকে নিয়ে, শুধু তো একজন ব্যক্তি না, এটা অনেকে গালিগালাজ করে। এগুলো সব একই গোষ্ঠী এরা। আজকে দেখেন যে শাওনের একটা উনি যেটা কাজটা করেছেন সেটাও তো একটা গালিগালাজ করে, সেটা সমর্থন করা সম্ভব না। না, সমর্থন করছে না। শাওন জুলাই সিডিআই লিখেছে, আর তার বিপরীতে রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার নিউটনের পুরো নাম কি, রেজা নিউটন, হ্যাঁ, সে শেখ হাসিনাকে নাম দিয়ে সিডিআই ডাইরেক্টই বলল এই আমরা সুশীল সমাজ, কিন্তু গালি দেওয়ার ব্যাপারটা যে সুশীল সমাজও নিয়ে ফেললেন, আপনার কি মনে হয় এটা কেন হলো? এই গালিগালাজ কি কোনো প্রতিবাদ? সুশীল সমাজ কেমন একজনকে গালি দিচ্ছে, একজনকে তুলাধনা করছে, আরেকজনকে করছে না। তার মানে আপনি যে অসভ্যতাকে, যদি আপনি অসভ্যতা যখন আপনার পক্ষে যায় তখন আপনি সেটার বিরুদ্ধে বলবেন, আর আপনার বিরুদ্ধে গেলে আপনি তখন এই সভ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন। আমাদের এই সোসাইটিতে কিছু লোক দাঁড়িয়েছে এটা, যে সেটা পিনাকির ক্ষেত্রেও বলতেছি, পিনাকি যে আমাকে গালি দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, 14 জনকে গালি দিচ্ছে। নাম কমই বলি, হ্যাঁ বলেন না, ও তো গালির জনক, ওর কথা বলবেন না কেন? ওর কথা বর্তমান সরকার ভয় পায় তো, ওর ভয় পাওয়ার কি আছে? সে চুনুপটি, সে ইঁদুর, সে পালিয়ে আছে। সে যদি বিরাট পুরুষ হইতে দেশে আসতো, ও দেশে আসুক, দেশে এসে বড় বড় কথা বলুক, তার পিঠে চামড়া থাকে কিনা সে দেখবে তখন। সে বড় বড় কথা তো বাইরে থেকে বসে বসে বলতে পারে, তো এবং আমাদের বিরুদ্ধে উস্কাই দিতে পারে লোকজনকে, আমাদেরকে হত্যা করার জন্য অনুমতি দেয়, হত্যা করার উস্কানি দেয় সে এবং তার গোষ্ঠী। এবং এই যে ইলিয়াস, সেই ইলিয়াস আমার বলেছে আনিস আলমগীর এখনো কিভাবে দেশে বেঁচে আছে, তার মানে কি ওকে হত্যা করা হবে না? আমরা আবু আলম শহীদ খান, আপনার কাছে যাই। কেন আসলে বিজয়ী বীরের বেশে আমাদের এই যারা বিদেশে থাকেন এরকম ব্যক্তিরা দেশে ফিরলেন না, একটা বড় দেখতে আসলেন না? এমনকি এই যে জুলাই শহীদদের এতগুলি কবর, জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে আজকে 2 বছর হয়ে যাচ্ছে, এবং সেই 2 বছরের যে শোক, যে বেদনা, এই বিষয়গুলি সাধারণ মানুষের সঙ্গে এসে তারা কেন পাশে এসে দাঁড়িয়ে এই শোক একই সাথে পালন করছেন না, কিংবা বিজয়ের আনন্দ তারা কেন পালন করলেন না? মানে কেন আসলে আপনার কি মনে হয়? তারা তো দেশে ফেরার মতো পরিস্থিতি নাই মনে হয় তাদের। কারো তো লাগবে, ট্রাভেল ডকুমেন্ট লাগবে সম্ভবত, কেন অন্য দেশের নাগরিক, কেউ ভিন দেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট তাদের কাছে নেই। তো ওটা আপনি আসতে চাইলে তো ট্রাভেল ডকুমেন্ট পেতেই পারেন। এরকম আরো লোকজন আছে না যারা বিদেশে ছিলেন, তারা আসছেন না, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে চলে আসছেন। তাদের দেয়া পরামর্শে তরুণরা বিভিন্ন জায়গাতে ভাঙচুর করলো, মব তৈরি হলো, এই তরুণরা নিজেদেরকে বিপন্ন করে তুললো, এই তরুণরা একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বন্ধুর সাথে বন্ধু ঝগড়াঝাটি করলো, এবং এক ধরনের রাজনৈতিক বিদ্বেষ, বিষ বাষ্প তৈরি হলো। তারা সেটা না মেটালেন, না আসলেন না, তারা তো মেটাতে চান না। তাদের উদ্দেশ্য সম্ভবত ভিন্ন, এবং উদ্দেশ্য তো ক্লিয়ার করেন না। এটা আনিস বললো যে তাকে উপদেষ্টা করা হয়নি, তার জন্য প্লেন পাঠানো হয়নি। তো এটা তো মুখে বলতে পারতেন যে ভাই আমার জন্য একটা প্লেন পাঠিয়ে দেন, আমাকে এটা করেন, আমাকে বলেন নাই তারা। তারা দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি, উস্কানি দেওয়া, মব সৃষ্টি করা, ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো, এবং বাংলাদেশটার 12টা বাজানো, এটা মনে হয় তাদের মোটো। তাদের অন্য কোনো মোটো নেই। এই দেশটা থেকে আমি চলে গেছি, এই দেশে আমি থাকতে পারিনি, কোনো কারণে আমি একটা দেশে যখন হানাহানি হয়, বা একটা দেশে যখন আমরা দেখি যে এক ধরনের মব কালচার আছে, মাজার ভাঙা হচ্ছে, আমরা দেখছি যে রাজনৈতিক বিদ্বেষজনিত কারণে রাস্তায় কাউকে আক্রমণ করা হচ্ছে, বয়োজ্যেষ্ঠদেরকে জুতা ঝোলানো হচ্ছে, ওরকম একটা দেশে আসলে কি পরিমাণ বিদেশি বিনিয়োগ আসতে পারে? মানে বিদেশিরা কি এটা দেখে খুবই খুশি হবেন যে না, এই দেশটাতে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং এই কারণে লোকজন বেশ সেলিব্রেশন করছে? কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে আছে বলেছিলেন যে যা কিছু হচ্ছে এটা সেলিব্রেশন। তো এটা কি আসলে সেলিব্রেশন? এটা হলে কি অনেক বিদেশি বিনিয়োগ আসবে? ডক্টর ইউনূসের একটা মানসিক প্রবলেম আছে, মানে কোনটা সেলিব্রেশন এবং কোনটা সেলিব্রেশন নয়। উনি অনেক জিনিস হয়তো বুঝেন, এবং ওনার সাথে কথা বললে হয়তো অনেক লোক বিদেশিরা কনভিন্স হয়ে যায়, সুন্দরভাবে কথা বলতে পারেন। সেলসম্যান, নিজের আইডিয়াগুলো বিক্রি করতে, যারা বিদেশ থেকে উনি যা থেকে যেগুলোকে সেলিব্রেশন বলছেন সেগুলো তো সেলিব্রেশন ছিল না,
যেগুলো ছিল বিশৃঙ্খলা, ঘৃণা, আগুন লাগানো, মানুষ হত্যা করা, সেগুলোকে তার বন্ধ করা উচিত ছিল। উনি ডে ওয়ানেই ওনার এইসব ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশের নেপালেও কিন্তু জেনজির একটা অভ্যুত্থান ঘটেছিল এবং সেখানে কিন্তু একজন দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি, এবং তিনি কিন্তু পুরো জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে এনে 3 মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকার এখন 6 মাসের আসছে। কি বলে 6 যে মাসের সকল মধ্যে? কিন্তু ব্যক্তিরা বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করলেন, তাতে করে কি এটা বিনিয়োগ বান্ধব একটা কাজ No, করলেন তারা? কেন এতে কি বিনিয়োগ বান্ধব বাংলাদেশে কিভাবে বিনিয়োগ হবে? আসবে অনেক? না, বিনিয়োগ বান্ধব কিভাবে হবে? ওনার যে কারা কারা আসছিল না, বিভিন্ন বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হলো, ওনার কনসালটেন্ট এখনো 2-1 জন আছেন, তারা প্লেনে করে লোকজন আনলেন না, একটা সেমিনার হলো না, ওয়ার্কশপ হলো, এবং সেখানে কি শুনলাম আমরা এইরকম করে নাকি বাংলাদেশের পরিচিতি কোনোদিনও তুলে ধরা হয়নি। বাংলাদেশে বিনিয়োগ করার জন্য নাকি হাজার হাজার মানুষ প্লেন নিয়ে আসা শুরু করবে। হ্যাঁ, তো একটা সংবাদ প্রকাশিত হয়েছিল যে 300 ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে চীন থেকে প্রতিনিধি দল আসছে। আসবে। অন্তত 300 জন প্রতিনিধি আসলে 3টা বিনিয়োগ তো চীন 3টে থেকে বিনিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি? না, হয়নি। কারণ হলো যে আপনি যে কথাগুলো বললেন, দেশের যা পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি ছিল গত 18 মাসে, সেই 18 মাসে বিনিয়োগ করার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম অবনতি থাকে যে যখন তখন রাস্তাঘাটে মারামারি হচ্ছে, যখন তখন যাত্রার উপরে হামলা হচ্ছে, যখন তখন পোড়ানো হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে বা হত্যা করা হচ্ছে, তখন কেউ বিনিয়োগ করতে এদেশে আসবে না। কেন? এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে কেউ বিনিয়োগ করতে আসবে না। তো সেটা যখন হবে ভালো, তখন হয়তো বিনিয়োগ করতে হবে। ভালো একটা গণতান্ত্রিক দেশে যখন আপনার বিনিয়োগটার আরো অনেক কিছু আছে, যে তারা তাদের বিনিয়োগ করবেন, তাদের সেটা নিয়ে যেতে পারবেন কিনা, তাদেরকে কিভাবে নিয়ে যেতে দেওয়া হবে, তাদের লাভ, সেগুলো অনেক কিছু বিবেচনা করেই তারা বিনিয়োগ করতে আসবে। জুলাইয়ের আন্দোলনের তো একটা প্রধান জায়গা ছিল বৈষম্যহীনতা এবং আওয়ামী লীগের সময় যে আইনের অপব্যবহার, দুঃশাসন, বিরোধীদেরকে নিপীড়ন, এগুলি বন্ধ হবে এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি হবে। তাহলে জুলাই পরবর্তী সময়ে যে অশান্তিময় পরিবেশ তৈরি করা হলো, এইটা তো অন্তর্বর্তী সরকারই করেছে বলে এমনকি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও বললেন। তাহলে জুলাইয়ের বিপরীতে কাজ করলো কে? অন্তর্বর্তী সরকার। অবভিয়াসলি আমি আজকেও লিখেছি, গতকালও লিখেছি, কারণ জুলাই জুলাই কেন হয়েছিল, একটা দীর্ঘ স্বৈরতান্ত্রিক বলি বা একনায়কতান্ত্রিক বলি বা কর্তৃত্ববাদী শাসন, সেটার অবসান চেয়েছিল বাংলাদেশের মানুষ, এবং নির্বিচারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছিল। সেটা সেই অংশ নেওয়ার পেছনে সেটাতে আজকাল বলছে যে এটা ডিজাইন ছিল বা এই ছিল, যত কিছু বলুক, কিন্তু মানুষ তো গেছে এখানে, স্বতঃস্ফূর্তভাবে যাওয়া লোকের সংখ্যা তো কম না। তাহলে জুলাই এত এই তরুণরা রক্ত দিল, রক্তাক্ত অধ্যায়ের পর তারা একটা দেশ, এমন একটা দেশ পেল, সেখানে বৈষম্য বিরোধী একটা সমাজ থাকার কথা ছিল। কারণ সেখানে ট্যাব বাজিয়েছিল, বৈষম্য স্লোগান দিয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই। তো বঙ্গবন্ধুর বাংলায় আবার বৈষম্যকে ফিরিয়ে আনলো, আবার কোটা ফিরিয়ে আনলো, আবার হিংসা বিদ্বেষ সবই ফেরত আসলো। ইউনূস শুধু আসলো যে শেখ হাসিনা আমার বিরুদ্ধে যা যা করেছে আমি তার প্রতিশোধ নেব। শেখ হাসিনার নামে মামলা, শেখ হাসিনার দলকে ধ্বংস করা। ওনার শুধু একা মামলা হয় নাই, আরো অনেকের নাম মামলা। না, ওটাই বলতেছি আমি। তোমরা প্রধান টার্গেট কি? প্রধান টার্গেট তো শেখ হাসিনাই। তারপর তার দলটা শেষ করা, তারপর আমার কি কি চাহিদা রয়ে গেছে সেগুলো পূরণ করা, আমার নামে এই নেওয়া, আমার নামে সেই নেওয়া, আমার মামলা প্রত্যাহার করা। তো তার মানে ইউনূস এবং আর এই ছেলেদেরকে আমার নিয়োগকর্তা। জুলাইয়ের চেতনায় কি এই কথা ছিল না যে যা কিছু হবে সবার জন্য হবে, সমভাবে হবে? ওই জায়গায় তো আমি বলতেছি, ইউনূস সেই জায়গাটা রুদ্ধ করে দিয়েছে। ইউনূসকে আমরা সবাই ভেবেছিলাম যে এমন একটা দেবতা এসে বাংলাদেশকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাবে। শেখ হাসিনা যেখানে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে আছে, তার আগের সরকারগুলো সংকীর্ণ ছিল, সে একটা ইন্টারন্যাশনাল লোক, ইন্টারন্যাশনাল মাইন্ড নিয়ে চলবে, সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ কোথায় যাবে, বিনিয়োগ কোথায় নিয়ে যাবে, এবং লাখে লাখে লোক আসবে আমাদের চাকরি দেওয়ার জন্য, আমাদের লোকদের জন্য বসে থাকবে। সেই যে বক্তৃতা মারছে দেখছেন না, কিন্তু সেই প্রত্যাশা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল সে একাই। এই ছেলেগুলো যারা ওই দিন রক্ত দিয়েছিল, তারা কি একটা স্বপ্ন দেখে নাই? তাদের স্বপ্নটাকে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। তারা দেখেছে সে যে বংশ থেকে আসুক বা যে ধর্ম থেকে আসুক কিংবা যে রাজনীতি থেকে আসুক না কেন, তার যোগ্যতা হবে তার বিষয়বস্তু, তাকে যদি তাদের স্বপ্ন চুরমার করে দিয়ে ইউনূস এখন
অন্যদেরকে দায়ী করতেছে এবং এই ছেলেগুলোকে দিয়ে দায়ী করাচ্ছে যে এটা করতে পারে নাই কেন, কারণ শেখ হাসিনার জন্য, করতে পারে নাই কেন তাদের দোসরদের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। এখন অন্যকে ব্লেম গেম খাটাচ্ছে। আজকে জুলাইকে নিয়ে গালাগালি হচ্ছে, 2 বছরের মাথায় চেতনা বিলুপ হয়ে গেছে, জুলাই ব্যবসা আর জমতেছে না। তো জুলাইকে এই পর্যায়ে নিয়ে যাওয়া, জুলাই তার মাহাত্ম্য হারায় নাই, জুলাই তো মাথা হারাই না, কিন্তু জুলাইকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে তো ইউনুস, সেই তো জুলাইকে মানে ধ্বংস করে দিয়েছে। সে আপনার জুলাইয়ের নাম দিয়ে যে বাণিজ্য, এই যে এটা কি বলে ভুয়া মামলা বাণিজ্য, এটা দিয়ে তো জুলাই এতগুলো ভুয়া মামলা হয়েছে। প্রকৃত শহীদ যারা এখানে নিহত হয়েছে যারা, তাদের কোনো একজনের বিচার হচ্ছে না এখনো, কারণ তাদের হত্যাকারীদের বিচার হচ্ছে, তাদের হত্যাকারীদের বিচার করতে পারছে না। এক একজন 100-200 করে রেখে দিয়েছে, একমাত্র আবু সাইদ ছাড়া বাকি কারোদের হয় না। আবু সাইদেরটা ওইখানে এত লোক জড়াতে পারে নাই, বাকি প্রত্যেকটা মামলার পেছনে শত শত লোক লাগিয়ে দিয়েছে এবং ভুয়া মামলা করেছে। ভুয়া মামলা, আজকে একটা আপনি দেখেছেন কিনা জানি না, আজকে খবরে বের হয়েছে, একটা লোক এই বৈষম্য বিরুদ্ধে একটা মামলা করেছে, তার জীবনে যত শত্রু ছিল, আত্মীয় স্বজন, সবাই এই মামলাতে দিয়েছে। আজকের খবর দেখেন। আবু আলম শহীদ খান, আমরা দেখেছি বেশ কয়েকটি সংবাদ, তার মধ্যে একটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের একটা ফটো কার্ড একটু আগে আমি দেখলাম, সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্যে গম কিনছে সরকার যুক্তরাষ্ট্র থেকে। এটার সত্যতা আমরা যাচাই করতে পারছি না, ইত্তেফাক বলেছে। কিন্তু বেশি দামে কেন কিনতে হবে? জুলাই আন্দোলনের বা জুলাই চেতনার একটা বড় কথা ছিল যে ভারত থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে আওয়ামী লীগ, তারপরে নানান জিনিসপত্র আমরা আসলে দোসর, এবং আমরা যেহেতু আধিপত্যবাদের শিকার, তো সেই কারণে আমরা তাদের সব চাপের মুখে আমরা আধিপত্যবাদ থেকে এখন সাম্রাজ্যবাদের শিকার হয়েছেন এরকম মনে হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশি দামে গম কিনছে, প্রথমে একটু আবার বেশি দামে তেলও কিনতে আমরা এখন বাধ্য হচ্ছে এই কারণে যে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গিয়েছে, কারণ আমেরিকা যুদ্ধ করছে। এটা আপনি আমেরিকার সাথে যে অসম চুক্তি বা গোলামের চুক্তি আমরা করেছি, ইউনূস সাহেব জাস্ট ইলেকশনের 3 দিন আগে সাইন করেছেন, এবং ওনার যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে এটা বিএনপি, জামাত, এনসিপি সবার সাথে নাকি কথা বলা হয়েছিল এবং তারা কিন্তু নিশ্চুপ। সুতরাং আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তি যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে রিভিউ করবেন, মানে বাতিল তো ভয় চোটে বলতে পারছি না, বাতিল করার সাহস এই গভর্নমেন্টের আছে কিনা বা আমাদের সবাই মিলে বাতিল করতে পারবো কিনা এটা পরের ইস্যু। বাট যদি রিভিউ না করেন তাহলে তো আপনাকে এগুলো করতে হবে। এখন আপনি আমেরিকা থেকে গম কিনলে বেশি দামে কিনতে হবে, প্রথম তো গমের দাম বেশি কিনবেন, তারপর যেটা আনার খরচ হবে সেটা অনেক বেশি হবে না আপনি যদি কাছাকাছি কোনো দেশ থেকে কিনেন। বেশি দামে বিদ্যুৎ কেনা তো অবশ্যই অন্যায়, তো বেশি দামে বিদ্যুৎ কিনা অন্যায়, অমুক অনেক জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করতে পারবো। প্রথমে জুলাই চেতনাটা একটু বলি, আমরা জুলাই চেতনার কথা বলছি, তো জুলাইয়ের চেতনা আমাকে খুঁজতে হবে। জুলাইয়ের চেতনাটা কি? আপনি যদি জুলাই আন্দোলনটা প্রথম থেকে দেখেন, এটা ছিল একটা কোটা বিরোধী আন্দোলন, মানে কোটা থাকবে না, এবং কোটা নিয়ে যে আদালতের রায় আসলো এটার বিরুদ্ধে আন্দোলন। এরপরে এটা এক দফায় চলে গেছে যে দেশে একটা স্বৈরাচারী শাসন চলছে, কর্তৃত্ববাদী শাসন চলছে, এবং সেখানে তাদের পদত্যাগের আন্দোলন। ওইখানে কি আমি চেতনাগুলো কি স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছিলাম কিনা? আমরা যারা যারা জুলাইয়ের কথা বলি, জুলাই দেখেছি, জুলাইয়ের আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল, সহমর্মিতা ছিল, সবাই মিলে চিন্তা করে দেখতে হবে যে আমাদের জুলাইয়ের সময় কি কি চেতনা ছিল। একটাই জিনিস আপনি বলতে পারেন, বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন। তো এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেয়েছি কিনা, তারপরে যখন ডক্টর ইউনূস আসলেন তখন জুলাই চেতনার অনেক গুপ্ত সুপ্ত এজেন্ডা আমরা দেখতে পারলাম, গুপ্ত সুপ্ত এজেন্ডা, এবং আমরা একটা ঘৃণা বিদ্বেষ, দেশের মধ্যে হটকারিতা, মানুষ হত্যা, মাজার পুরানো, মাজার থেকে মানুষ তুলে নিয়ে হত্যা করা, হিন্দু পুড়ায় দেওয়া, এইরকম সংখ্যালঘুদের উপর আক্রমণ, নানান আক্রমণ আমরা দেখলাম। সুতরাং ওই জুলাই চেতনা এবং তার পরবর্তী যে সরকার পরিচালনা এবং সরকার যেভাবে চলেছে সেটা একেবারে একসাথে যায় না। এখন আপনি আজকে তেল বেশি দামে কিনবেন, আপনি গম বেশি দামে কিনবেন, তারপর তাদের কাছে বোয়িং কিনতে হবে, ওদিকে চায়নার কাছে আপনার জেট এন্ড যুদ্ধ বিমান কিনবেন, মানে নানানভাবে আমরা নানান পদক্ষেপ নিতে যাচ্ছি এবং প্রত্যেকটা পদক্ষেপই আমরা বোধহয় নানান কারণে বাধ্য হয়ে নিচ্ছি। সুতরাং বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশ, এটা আপনি বলছেন আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ, সেটার ব্যাপারে কথাবার্তা বলতে হবে যে তার বদলে আমরা কি কি আধিপত্যের বা কি কি শোষণের শিকার হতে যাচ্ছে। এখন আপনি যদি আলোচনা করেন, ধরেন মেট্রো রেল যখন হলো, মেট্রো রেল কস্ট নিয়ে কিন্তু অনেক, ওই একজন দেবপ্রিয় বাবু আছে না, উনি তো কত
200-250 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে, এরকম একটা কথা বলছেন না? এবং কোথা থেকে পাচার হয়েছে? পাচার করার টাকাটা কিন্তু আমাকে বেতন দেন, তাই সরকার সেখান থেকে তো পাচার করতে পারে না। এটা উন্নয়ন বাজেটের টাকা পাচার হয়েছে, অথবা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পাচার হয়েছে, অথবা ব্যাংক ঋণের নামে টাকা আমরা পাচার করে দিছে। তো এখন আপনি যে কস্ট, আমরা যদি উন্নয়নের ওইখান থেকে যদি দুর্নীতি হয়ে থাকে, উনি বলছেন যে 50% দুর্নীতি হয়েছে, তাহলে যে মেট্রো রেল হয়েছে আর এখন যে 2টা মেট্রো রেল হবে, আপনি কস্ট ডিফারেন্স দেখছেন? আগের তুলনায় প্রায় 2 গুণ 2.5 গুণ দামে করতে হবে। এবং বাংলাদেশ সরকার এটা অ্যাকসেপ্ট করতে, জাপান এটা যদি করে, জাপানের এই যে উচ্চ মূল্যের ইয়েটা পরিকল্পনা বাংলাদেশ সরকার গ্রহণ করছে। আপনার মনে আছে যে ওই যে আমাদের যে টিপসি পোর্ট আছে, ওইখানে মহেশখালীতে যে একজন ফজল করিম কবির সাহেব, উনি ভালো মানুষ, ওনার কোনো দুর্নীতির ব্যাপারে কোনো অভিযোগ নেই, বাট উনি ওখানে কি বললেন, এখানে অনেক বেশি দামে এসব করা হয়েছে। তারপর ওনারা যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করলেন সেগুলোর দাম 1.5 গুণ বেড়ে গেল এখন আগের চেয়ে। সুতরাং আমাদেরকে এগুলো আসলে খুঁজে দেখতে হবে যে আমরা কি কি নিয়ে সমালোচনা করেছি এবং আমরা এখন কি করছি, এবং আমাদের সামনে সবকিছু আসতেছে। সুতরাং আসার পরে আপনি দেখেন যে কি তুলনামূলক বিচারে কার সময় কি হয়েছে এবং এখন কোত্থেকে টাকাটা আসবে। আমরা আনিস আলমকে আপনার কাছে আসি। মেট্রো রেলের প্রসঙ্গে যেহেতু আসলে আজকে আরেকটা সংবাদ বের হয়েছে, সেটি হচ্ছে যে মেট্রো রেল আছে, এরকম রাস্তার তলা দিয়ে যেতে গেলে আমাদেরকে কনজেশন চার্জ দিতে হবে, কেননা আমরা ওখানে ভিড় তৈরি করছি। নিচে ভিড় ছিল বলেই কিন্তু মেট্রো রেল তৈরি হয়েছে, এবং অর্ধেকের কাছাকাছি লোক বা একটা বিরাট সংখ্যক লোক মেট্রো রেলে উঠে গিয়েছে, তারা মেট্রো রেলে যাতায়াত করে। প্রশ্ন হচ্ছে যে আপনি এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন, যে মেট্রো রেলের রাস্তা রয়েছে, এরকম কোথাও ঢুকতে গেলে কনজেশন চার্জ দিতে হবে, এরকম একটা সংবাদ এসেছে, আমরা জানি না কতটুকু সত্য না মিথ্যা। এটা যদি সংবাদ হয়ে থাকে এবং সরকার যদি এ ধরনের প্ল্যান করে থাকে, তাহলে এটা একটু অবাস্তব হবে। কারণ আমাদের দেশে রোড তো আলাদা আলাদা নাই। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যেখান থেকে বের হবেন, আপনার বাড়ি যেখানে, সেখান থেকে মাজার রোড থেকে বের হয়ে তো আপনি যদি 10 নম্বরে আসেন মেন রোডে আসার জন্য, তো তাহলে এটা কি হলো? আপনাকে তো বিকল্প রাস্তা দেয় নাই যে ওই রাস্তা দিয়ে আসো। আমারও একই অবস্থা, আমি 32 নম্বর থেকে বের হয়ে যদি এখন সোনারগাঁ মোড়ে এসে ওই রাস্তা ধরে প্রেস ক্লাবে যাই, তা আমি কোন রাস্তা দিয়ে যাব? আমাকে তো বিকল্প রাস্তা নাই। এটা হতে পারে বাণিজ্যিক এলাকা যেগুলো আছে, বাণিজ্যিক এলাকাগুলোতে ভিড় কমানোর জন্য পৃথিবীর অনেক দেশে এই যে চার্জটার কথা বলতেছেন আপনি দিচ্ছে। আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লন্ডনে থেকেছেন, লন্ডনে কিন্তু এই ধরনের চার্জ আছে, উনি ওইটা এখানে প্রতিস্থাপন করতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশ তো আর লন্ডনের মতো যায় নাই। উনি বাংলাদেশ 17 বছর পিছিয়ে আছে, উনি 17 বছর এগিয়ে আছেন। তো সেই জায়গায় উনি বাংলাদেশকে যদি এখনই লন্ডন চিন্তা করেন হবে না। আমাকে কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে আসলে এক পাশ থেকে আরেক পাশের যে সংযোগকারী রাস্তা, এই রাস্তা আসলে সেইভাবে নাই। একটা রাস্তা হচ্ছে উত্তরা থেকে এয়ারপোর্টের সামনে দিয়ে এসে কারণ বাজার দিয়ে সোজা চলে গিয়েছে, আরেকটা রাস্তা হচ্ছে গাবতলী থেকে মিরপুর রোড যেটাকে বলতো, সেটা দিয়ে সোজা চলে গিয়েছে। এখন মিরপুর থেকে, উত্তরা থেকে মিরপুর হয়ে, আগারগাঁও হয়ে, ফার্মগেট হয়ে, কাউরান বাজার হয়ে, তারপরে এই মেট্রো রেল মতিঝিল গিয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে বহু ছেলে মেয়ে তাদের বাবা মায়ের গাড়িতে আসেন, এরা সবাই কনজেশন চার্জ দিবেন। কাউরান বাজারে বহু সাংবাদিক, বহু ব্যক্তি তাদের গাড়িতে আসেন, তারা কনজেশন চার্জ দিবেন। কিন্তু সমস্যাটা অন্যখানে, মিরপুরের অধিকাংশ জায়গা থেকে মেট্রো রেলের যে রাস্তা, সেটা কিন্তু 3 থেকে 4 কিলোমিটার দূরে, কারণ মিরপুর একটা বিরাট জায়গা। আপনি যদি কল্যাণপুর থেকে ফার্মগেট যেতে হয়, কিংবা আপনি যদি গাবতলী থেকে ফার্মগেট যেতে হয়, অথবা রোড দিয়ে আসতে হবে, অথবা গাবতলী থেকে আপনি পল্লবী যাবেন, আপনাকে মেট্রো রেলের রাস্তা দিয়ে যেতে হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে ঢাকা শহরের প্রায় সমস্ত লোককে কনজেশন চার্জ দিতে হবে, কারণ বিকল্প কোনো রাস্তা তো নাই। ওটাই বলছি, এটা প্র্যাকটিক্যাল না। যারা ওনাকে বুদ্ধি দিয়েছেন, কিংবা উনি নিজেও যদি এটা নিজ মাথা থেকে বের করেন, উনি প্র্যাকটিক্যাল, ওনাকে বোঝানোর দরকার যে যেটা লন্ডনের জন্য যেটা প্রযোজ্য, সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হচ্ছে না। প্র্যাকটিক্যালি আসলে ইম্পসিবল, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এবং এটা করা যাবে না। হোলি ক্রস স্কুলে আদায় করা যাবে না। হোলি ক্রস স্কুলে যেই আসবে তাকে চার্জ দিতে হবে, কারণ কনজেশন চার্জ দিতে হবে। ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, যেটাকে এখন সরকারি বিজ্ঞান কলেজ বলে, আপনি এত দুশ্চিন্তা করেন না, এটা আদায় করা যাবে না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই ধরনের
কোনো প্রোগ্রাম নিলে এটা টোটালি ফেল এবং করবে। এবং 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 একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই সমস্ত টিভি চ্যানেলগুলি অধিকাংশই কারণ বাজার এলাকাতে, দিনের বেলা এখানে যারা এই গাড়ি নিয়ে পত্রিকাগুলো যাতায়াত আছে, করবেন, অনেক পত্রিকাও আছে। অনেক পত্রিকা আছে, এরা যেখানে ওখানে গাড়ি নিয়ে যাতায়াত সাংবাদিক করবেন। ভাইদেরকে চার্জ কিন্তু মুশকিল হচ্ছে এদের অনেকের বাসার কাছে মেট্রো রেলের কানেকশন নাই, ওনারা মেট্রো রেল ব্যবহার করতে পারবেন না। কনজেশন চার্জ যেসব সিটিতে আছে সেটা কিভাবে গণপরিবহন কত উন্নত সেটা একটু দেখতে হবে। আর একটু দেখতে হবে সার্কেল আছে, সার্কেল 1, সার্কেল 2, সার্কেল 3, সার্কেল 4, সার্কেল 5, সার্কেল 6 এবং 7 সার্কেল। এই সার্কেলগুলো যদি না থাকে, যখন শহরের সমস্ত মানুষ মেট্রো রেল বা গণপরিবহনকে অ্যাভেল করতে পারে, অ্যান্ড সার্কেলগুলো থাকবে, সকলে মিলে যদি উঠতে পারে, যেমন লন্ডন শহরে জোন 6 পর্যন্ত আছে, হ্যাঁ, এবং জোন জোন 5, এবং ওই জোন 5 ক্রস করার পরে 6 এ গেলে পরে বেশি পয়সা দিতে হয়। জোন 1 এ আসলে বেশি জোন 1 এ কোন একটাতে জোন 1 এ গেলে বেশি পয়সা সেন্ট্রাল দিতে হয়। লন্ডনে। হ্যাঁ, তো যদি আসতে হয় জোন 1 এ আসলে, অথবা যদি গাড়ি নিয়ে আসেন, যেহেতু যদি আপনার গাড়ি কাছে নিয়ে অনেক আসেন, এবং পাবলিক ট্রান্সপোর্ট আছে, এমনকি রেলেও কিন্তু রেলের ভাড়াও জোন একটু ক্রস change করলে, হয়, হ্যাঁ। জোন ক্রস করলে ভাড়া বেড়ে যায়। তো সেখানে কিন্তু সকলেরই রেল স্টেশনে যাওয়ার মতো কাছাকাছি দূরত্বে স্টেশন আছে, কিন্তু যে শহরে সকলে রেলে ওঠার মতো স্টেশন নাই, সেই শহরে রেলের রাস্তায় ঢুকে পড়লে যদি টাকা দিতে হয়, না প্লাস আপনার এটা অবাস্তব হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস তো সবাই, যে কদিন ধরে যেটা চলছিল এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, এটা তো খুব ভালো ছিল। আমার মনে হয় এটা তারা জোরদার করলে এখানে ঢাকা একটা শহরে- অসুবিধাজনক জায়গা রয়েছে। এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু এআই পথচারীদের কন্ট্রোল করে না। পথচারীরা যখন পথচারী জেব্রা এবং ক্রসিং টেসলা জেব্রা ক্রসিং এ যখন লাল বাতি জ্বলে, যখন পথচারীদের পার হওয়ার কথা না, তারা কিন্তু তখনও পার হতে থাকেন, এবং ওই সময় গাড়িগুলিকে তারা বাধাগ্রস্ত করেন। এবং ঢাকা শহরের অধিকাংশ যানবাহন এখন কিন্তু ব্যাটারি চালিত রিক্সা। সেই ব্যাটারি চালিত রিক্সাকে ধরার জন্য এআই কোনো ব্যবস্থা নাই, তারা কিন্তু যত্রতত্র আইন ভাঙছে। তারপরও গাড়িগুলোকে ধরুক, একটু শৃঙ্খলা আসুক। কিন্তু আমার আইন কি মনে হয় সবার যে- জন্য প্রযোজ্য না? বৈষম্যের ঠাঁই নাই। না, ওইটা জুলাই চেতনা কি এটাই ছিল না? না, যারা ওই ট্রাফিক আইন লঙ্ঘন করছে, যে জনগণ, তাদেরকে ফিজিক্যালি ধরে আইন করুক। তাহলে তো আর এআই তাদেরকে ধরতে পারছে না, পুলিশের দাঁড়িয়ে থাকতে হবে। এআই শুধু গাড়ি ধরুক, আর ওদেরকে ট্রাফিক পুলিশ ধরুক। তাহলে এআইও থাকবে, পুলিশও থাকবে নিচে, তাহলে এআই দিয়ে তো আমাদের লাভ হচ্ছে না। না, আপনি যেটার জন্য সমস্যা মনে করছেন আর কি, যে রাস্তায় ঘাটে যখন মানুষ করছে, তো একদম না, কিন্তু ব্যাটারি চালিত রিক্সা কি একই যানবাহন নয়? সে যদি আইন ভাঙে তার শাস্তি হবে না? তার তো লাইসেন্সও নাই, তার রুট পারমিটও নাই, তার কাগজ যে পুলিশ নিয়ে যাবে সেই কাগজও নাই, সিট তুলে নিয়ে যেতে হয়। তো পুলিশ কি আইন ভাঙলে পরে সমস্ত সিট নিয়ে জমিয়ে রাখবে? হ্যাঁ, আবার এগুলো নিয়ে ভাঙলে তখন আবার আমাদের মানবিক কান্না হয় যে এভাবে শেষ করে আমরা দেব। যাই হোক, আমরা আপাতত